300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। ঈদের পরই নিবন্ধনের জন্য যাচ্ছে ইসিতে। ধর্ষণের দ্রুত বিচার, সর্বোচ্চ শাস্তির দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ধর্ষণ বিরোধী মঞ্চ গঠন। টাঙ্গাইলে দখলমুক্ত হল সাবেক এমপির বাড়ি, মানসিক ভারসাম্যহীনদের আশ্রম বানিয়েছিলেন এক সমন্বয়ক। চুয়াডাঙ্গায় জালিয়াতি করে অমুক্তিযোদ্ধা বাবাকে মুক্তিযোদ্ধা বানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা, 12 বছর ভাতা আদায়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সংবাদের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাত বিন ফরিদ। গণপরিষদ নির্বাচন দাবির পাশাপাশি জাতীয় নির্বাচনে 300 আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। ঈদের পরই নিবন্ধনের জন্য যাচ্ছে নির্বাচন কমিশনে। এখন সেই শর্ত পূরণের কাজ চলছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি গঠন হচ্ছে যুব উইং। পর্যায়ক্রমে গঠন করা হবে স্বেচ্ছাসেবক সহ নানা পেশাজীবী সহযোগী সংগঠন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন হয় ফ্যাসিস্ট হাসিনা সরকারের, আর এর মূল ভাগে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সে ধারাবাহিকতায় 28 অক্টোবর গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেয়াদের নেতৃত্বে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। এরই মধ্যে গঠন হয়েছে 240 সদস্যের আহ্বায়ক কমিটি। দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন, এই কমিটির মেয়াদ 1 বছর। এরপর হবে জাতীয় কাউন্সিল। পাশাপাশি দ্রুততম সময়ে চূড়ান্ত হচ্ছে গঠনতন্ত্র। কমিটির পরিসর নিয়ে সুনির্দিষ্ট রূপরেখা থাকছে সেই গঠনতন্ত্রে। যার উপর দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, কিন্তু এইটাকে জনপ্রিয় একটা স্লোগানের মধ্যে আনতে হবে বা ধরতে হবে। সেই স্লোগানে কয়েকটা প্রস্তাব এসেছে, আমরা এগুলো নিয়ে ভেবে স্লোগান, মার্কা, লোগো এগুলো কাজ হয়ে যাবে। আমরা তো মাত্র দল হিসেবে শুরু করলাম, এগুলো একটু সময় দিতে হবে। এদিকে গণপরিষদ নির্বাচনের দাবির পাশাপাশি জাতীয় নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে তারা। ঈদের পর ইসিতে যাচ্ছে নিবন্ধনের জন্য, আর সে লক্ষ্যে শুরু হচ্ছে জেলা উপজেলায় কার্যালয় ও কমিটি গঠনের কাজ। আমাদের তো অবশ্যই চিন্তা আছে যে আমরা 300 আসনে প্রার্থী দিব, এবং জোটবদ্ধর ব্যাপারে আসলে এই মুহূর্তে আমাদের সেই ধরনের কোনো সিদ্ধান্ত নেই। আমরা আসলে যেহেতু আত্মপ্রকাশ করলাম এই জাতীয় নাগরিক পার্টি হিসেবে, আমরা একটু আগাতে চাই এবং নিজেদের সাংগঠনিক বিস্তারটা আমরা করতে চাই। জাতীয় নাগরিক কমিটির থানা পর্যায়ে 450 কমিটিও শিগগিরই যুক্ত হচ্ছে মূল দলের সঙ্গে। সেই সঙ্গে থাকছে যুবক, কৃষক ও স্বেচ্ছাসেবক সংগঠনও। সেই রাজনৈতিক দলগুলো যে যুব উইংসগুলো আছে, তারা কিভাবে কাজ করে, তারা আসলে কেন মানুষের এই যুবক সম্প্রদায়কে তারা রাজনীতিমুখী করতে ব্যর্থ হয়েছে কেন, এবং তারা এই ব্যর্থতার কারণে আসলে আমাদের সমাজের মধ্যে যুবকদের মধ্যে যে রাজনৈতিক বিমুখিতা আসলে যে দৃশ্যমান হয়েছে, এগুলো আসলে কেন হয়েছে। ঠিক একই সাথে আসলে আমরা কেমন যুব সংগঠন গঠন করলে আসলে তাদেরকে আমরা আকৃষ্ট করতে পারবো, এই কথাগুলো আমরা তাদের কাছ থেকে শুনতে চাই। ভোটের রাজনীতিতে মধ্যপন্থার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জনমানুষের কাছে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণের ঘটনায় দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। শনিবার দিবাগত রাতে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ধর্ষণের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে গঠন করা হয় ধর্ষণ বিরোধী মঞ্চ। মাগুরার ঘটনায় ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘণ্টার আলটিমেটামও দেয় শিক্ষার্থীরা। শনিবার গভীর রাত বিশ্ববিদ্যালয়ের শুনশান নীরবতা ভেঙে একে একে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয় কবি সুফিয়া কামাল, শামসুন নাহার, রোকেয়া হল সহ অন্যান্য হলের শিক্ষার্থীরা। ছাত্রী হলের শিক্ষার্থীদের সাথে যোগ দেয় বিভিন্ন হলের ছাত্ররাও।
মাগুরার ৮ বছরের আসিয়ার ধর্ষকদের সর্বোচ্চ শাস্তিসহ সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের ঘটনায় দ্রুত শাস্তি কার্যকরের দাবি শিক্ষার্থীদের। আমরা আসলে নীরবে অনেক কথা বলেছি, কিন্তু আমাদের কথা শোনা হয়নি। এই জন্য আমরা এখন রাস্তায় নেমে এসেছি যেন এটার কার্যকর একটা রায় করা হয়, ধর্ষকদের জন্য ফাঁসি দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে ধর্ষকদের উপযুক্ত শাস্তি দেওয়া হচ্ছে না এবং প্রসেসটা খুবই লেন্দি। যে শাস্তির যে প্রসেসটা, শাস্তিদানের যে প্রসেস খুবই লেন্দি, তারা উপযুক্ত শাস্তি পাচ্ছে না, সেজন্য এটা আরো অনেক বেশি বাড়তেছে। তোমার বোন আমার বোন, আসিয়া আসিয়া, ধর্ষক কেন বাহিরে সহ ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানের পাশাপাশি পদত্যাগ দাবি করা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার। একদম ধর্ষকদের ফাঁসি দেওয়া হয়, যাতে কোনো ধরনের কোনো জামিন কিছু যেন না দেওয়া হয়। একমাত্র দাবি হচ্ছে ফাঁসি। অবস্থারও আমরা মনে করি যে যথেষ্ট অবনতি হয়েছে। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আছে জাহাঙ্গীর সাহেব, আমার মনে হয় না যে উনি ওনার পদে থাকার জন্য যোগ্য। আমাদের বোনদের নিরাপত্তার জন্য এবং ভবিষ্যৎ বাংলাদেশে যাতে আর কোনো ধর্ষণের ঘটনা না ঘটে এবং দর্শকদের যাতে প্রকৃতপক্ষে দ্রুতভাবে বিচার নিশ্চিত করা হয়। রাত 2টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে ঘোষণা আসে ধর্ষণ বিরোধী মঞ্চ গঠনের। এ সময় ধর্ষণ বিরোধী দ্রুত ট্রাইব্যুনাল গঠন ও ধর্ষকদের প্রকাশ্যে সর্বোচ্চ শাস্তি প্রদানের 2টি দাবিও জানানো হয়। এই রাজু ভাস্কর্য থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করলাম। আগামীকালকে সন্ধ্যা 7:30টায় আসিয়ার ধর্ষকদের ফাঁসির দাবিতে এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে প্রত্যেকটা ধর্ষণের বিচারের দাবিতে আমরা পুনরায় মশাল মিছিল করব। মাগুরার ঘটনায় ধর্ষকদের আদালতে উপস্থাপন করতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে 24 ঘন্টার আলটিমেটাম দেয় শিক্ষার্থীরা। ধর্ষণ বিরোধী মঞ্চের পক্ষ থেকে সন্ধ্যা 7:30টায় মশাল মিছিলের ঘোষণা দেয়া হয়। আর দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ধর্ষণ বিরোধী মঞ্চের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার 8 বছরের শিশুকে ঢাকা মেডিকেল থেকে শনিবার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে চিকিৎসকরা জানান শিশুটির অবস্থা আশঙ্কাজনক, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। এদিকে এই ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করেছেন শিশুটির মা। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার মাগুরার শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় বৃহস্পতিবার। সেদিন থেকেই তাকে আইসিইউতে রাখা হয়। চিকিৎসকরা জানান 2 দিনেও তার জ্ঞান ফেরেনি। বাচ্চাটার পরিস্থিতি এখন আসলে একটু খারাপের দিকেই, তাকে ভেন্টিলেটরে রাখা হয়েছে। পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল আর কি। সে যে স্টেজে চলে গিয়েছে, মানে আমরা আসলে স্পেসিফিক্যালি এখন বলতে পারছি না। আমি ডাক্তারদের সাথে কথা বলেছি ব্যাপারে, ওনারা খুব বেশি আশাবাদী না। শিশুটির যথাযথ চিকিৎসা ও অপরাধীর কঠোর বিচারের দাবি জানান মা। একটাই দাবি চাচ্ছি যে আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরমে চোখ তুলে না থাকে। শিশুটির খোঁজ নিতে ঢাকা মেডিকেলে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এ ঘটনায় ক্ষোভ জানান তিনি, আর অপরাধীদের উপযুক্ত বিচারের আশ্বাস দেন সমাজ কল্যাণ উপদেষ্টা। তার কি বেঁচে থাকার কোনো অধিকার ছিল না? তাহলে সরকার কি করছে? আমাদের এখন প্রশ্ন যে আপনারা কি করছেন? একের পর এক ঘটনা করছে, মব জাস্টিস বলে আজকে অ্যানাউন্স করে লুটপাট হচ্ছে, জনগণের উপর জনগণকে হেনস্থা করা হচ্ছে। তাহলে আপনাদের কি, আমরা কি সরকার নাই বলবো? এই কেসটা ইজ আ ক্লিয়ার কাট কেস। এখানে এভিডেন্স আছে, ঘটনার প্রমাণ আছে, এবং এটাকে কিছুতেই আমরা হাতছাড়া হতে দেব না। এবং প্রথম কথা হচ্ছে যে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, কোনোভাবেই যেন তারা ছাড়া না পায়, সেটা আমিও নজরদারি রাখবো, আপনাদেরকেও বলবো নজরদারি রাখতে। পরে শিশুটিকে ঢাকা মেডিকেল থেকে সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। এদিকে ধর্ষণের ঘটনায় মাগুরা সদর থানায় মামলা করেছেন শিশুটির মা। আসামি করা হয়েছে 4 জনকে। আসামি হচ্ছে মোহাম্মদ হিটু শেখ,
কিন্তু শেখের 2 ছেলে ও তার স্ত্রী ও 4 জন আসামি গ্রেপ্তার আছে, তাদের বিজ্ঞ আদালতে সুপর্দ করে। শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের রামগতিতে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর সালিশি বৈঠকে অপবাদ ও হুমকি দেওয়ার পর ওই কিশোরী আত্মহত্যা করে। এই ঘটনায় শনিবার হেলাল উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রাকিব হোসেনের সঙ্গে 7 মাস ধরে ওই কিশোরীর প্রেম ছিল। 1 মার্চ রাতে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করে রাকিব। এ সময় কিশোরীর মায়ের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় সে। এ ঘটনায় রাকিবের বাবা মাকে জানায় ভুক্তভোগী পরিবার। পরদিন ঘটনা জানাজানি হলে সালিশি বৈঠক করে অপবাদ দেয়া হয় ওই কিশোরীকে। বৃহস্পতিবার হেলাল উদ্দিন নামে একজন কিশোরী ও তার মাকে চুল কেটে গ্রামে ঘোরানোর হুমকি দেয়। এরপর ওই কিশোরী আত্মহত্যা করে। এই ঘটনায় রামগতি থানায় রাকিব সহ 12 জনের নামে মামলা করেন কিশোরীর মা। পুলিশ হেলালকে গ্রেপ্তার করেছে। বাকিদের ধরতে চলছে অভিযান। নরসিংদীতে 6 বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসার এক নিরাপত্তা কর্মীকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। শনিবার রাত 8টার দিকে শহরতলির গাবতলী এলাকার একটি মাদ্রাসায় এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে শনিবার সন্ধ্যায় মাদ্রাসায় শিশুটিকে যৌন হয়রানি করেন ওই নিরাপত্তা কর্মী। শিশুটি এই ঘটনা মাদ্রাসার এক শিক্ষককে জানায়। পরে স্থানীয়রা বিষয়টি জানার পর অভিযুক্ত নিরাপত্তা কর্মীকে গণপিটুনি দেয়। এ সময় খবর পেয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাকে উদ্ধার করতে গেলে পুলিশের ওপর চড়াও হয় জনতা। পরে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত অবস্থায় ওই নিরাপত্তা কর্মীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ধর্ষণ চেষ্টার মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে 9 বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে শনিবার দুপুরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে ওই ব্যক্তি। এই ঘটনা জানাজানি হলে বিকেলে অভিযুক্ত ব্যক্তির মুখে চুনকালি মাখিয়ে ও তাকে জুতার মালা পরিয়ে মারধর করে স্থানীয়রা। পরে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সন্ধ্যায় পুলিশ গিয়ে তাকে আটক করে। ভুক্তভোগী ওই শিশুর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। নারী হেনস্থার ঘটনায় বিএনপি উদ্বিগ্ন বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরেক নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু মন্তব্য করেন, ধর্ম নারীদের নিয়ে ষড়যন্ত্র বেড়েছে, আর এদেরকে কঠোরভাবে দমনের আহ্বান জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে নেতারা এসব কথা বলেন। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিএনপি। তুলে ধরা হয় নারীদের সাথে নানা বৈষম্য, সহিংসতা ও শোষণের কথা। পরে পল্টন এলাকায় বের হয় শোভাযাত্রা। এতে অংশ নিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নারী হেনস্থার ঘটনায় উদ্বিগ্নতার দল। সম্প্রতি দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার আপনার সন্তান, কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতির, এই লজ্জা এই দেশের। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি মন্তব্য করেন, দেশে ধর্ম নিয়ে ষড়যন্ত্র বেড়েছে, নারীর পোশাক নিয়েও বাড়াবাড়ি শুরু হয়েছে। যাদের নৃতাত্ত্বিক মানে যারা যে দেশের মাটিতে বড় হয়ে আসছে তাদের যে সংস্কৃতি আছে ধারণ করে। সুতরাং এই জিনিসগুলোকে বন্ধ করার যে আজকে অপচেষ্টা চলছে, এটা অন্য কোনো কিছু না, এটা হচ্ছিল বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল তৈরি করা। এদিকে বিশ্ব নারী দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের অনুষ্ঠানে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, সাম্প্রতিক অস্থিতিশীলতার পেছনে আওয়ামী ফ্যাসিবাদের হাত রয়েছে কিনা খতিয়ে দেখতে হবে, এবং এর মধ্যে পতিত ফ্যাসিবাদের দোষরদের কোনো কারকাজও আছে কিনা, কোনো কারসাজি আছে কিনা, কোনো চক্রান্ত আছে কিনা আপনারা বের করুন। বাংলাদেশের পরিস্থিতি যাতে। পুরান ঢাকার 25 নম্বর ওয়ার্ডে 100 বছরের পুরনো খেলার মাঠ রক্ষায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে লালবাগের কাজী রিয়াজউদ্দিন রোডের পোস্তায় মানববন্ধন করেন তারা।
এলাকাবাসীর অভিযোগ, জনবহুল ওয়ার্ডটিতে লক্ষাধিক মানুষের বসবাস হলেও তাদের জন্য কোনো মাঠ নেই। একটিমাত্র খেলার জায়গা রয়েছে, সেটাও দখলের পাঁয়তারা করছে ভূমিদস্যুরা। রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে ভূমিদস্যুদের শুধু চেহারা পাল্টেছে। বলেন, 1947 সালের পর থেকে খালি পড়ে থাকা এই জায়গাটি আবার দখলের পাঁয়তারা চলছে, যদিও এ নিয়ে আদালতে মামলা চলমান। আমরা বলছি যে এই দখল করা যাবে না, এবং আমরা এলাকাবাসী যতক্ষণ পর্যন্ত জেলা প্রশাসক এটাকে মাঠ হিসেবে ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমরা ধারাবাহিক কর্মসূচি পরবর্তীতে দেব। ঈদকে সামনে রেখে ক্রেতা বিক্রেতার পদচারণায় মুখর পাইকারি কাপড়ের অন্যতম বাজার নরসিংদীর বাবুরহাট। রমজান শুরুর আগে থেকেই দেশের নানা প্রান্তের খুচরা ব্যবসায়ীরা আসছেন এই কাপড়ের হাটে। ঈদ উপলক্ষে এবারও দোকানে নতুন কাপড়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। উৎপাদন খরচ বাড়ায় এবার কাপড়ের দাম কিছুটা বেশি বলছেন ব্যবসায়ীরা। দেশের অন্যতম পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। ঈদ ঘিরে প্রতি বছরের মতোই রোজার প্রথম সপ্তাহে ভিড় করছেন ক্রেতারা। ক্রেতা আকর্ষণে এবারও কাপড়ে আনা হয়েছে নিত্য নতুন ডিজাইন। শাড়ি, লুঙ্গি, থ্রি পিস, শার্ট প্যান্ট, পাঞ্জাবি ও গজ কাপড় কিনতে আসছেন খুচরা ব্যবসায়ীরা। বিভিন্ন শপিং মল ও মার্কেটে ঈদের বেচাকেনা পুরোদমে শুরু হলে বাবুরহাটেও ব্যস্ততা বাড়বে জানালেন বিক্রেতারা। বাজার আমরা শুরু থেকে মাশাআল্লাহ ভালোই দেখতেছি। গত 2 সপ্তাহ ভালো গেছে, এই সপ্তাহ ভালো গেছে। যে পরিমাণ আমাদের গ্রাহকগুলা মাল নিয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ বোঝা যাচ্ছে যে আসলে বেচাকেনাটা ভালো হবে। ভালো যোগাযোগ ব্যবস্থা এবং দেশীয় কাপড়ের বিপুল সমাহার থাকায় পাইকারি দরে কাপড় কিনতে এই হাটে আসেন রাজধানীর অনেক ব্যবসায়ী। আইন শৃঙ্খলা নিয়ে কিছুটা শঙ্কার মাঝেও বেচাকেনা ভালো হওয়ায় সন্তোষ জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে উৎপাদন খরচ বাড়ায় প্রায় সব ধরনের কাপড়ের দাম কিছুটা বাড়তি। ঈদের বেচাকেনা মাত্র শুরু হয়েছে, গত সপ্তাহ থেকে এই সপ্তাহ মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো বেচাকেনা করতেছি। আমাদের গেলের দাম বাড়াতে মহাজন বড় বড় মহাজনরা আমাদেরকে বলতেছে কিছু দাম বাড়া যাওয়ার জন্য, কিন্তু বাড়া দিলে আর আমরা বিক্রি করতে পারতেছি। এদিকে ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে পাইকারি বাজারে সিসি ক্যামেরা স্থাপন সহ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাশাপাশি অগ্নি নিরাপত্তায় নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। অগ্নি দুর্ঘটনা যেন না ঘটে তার জন্য আমরা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কিভাবে জোরদার করা হয় তার জন্য প্রতিনিয়ত এখানে একটা মহড়া করতেছি। এই দুর্ঘটনা রক্ষা করার জন্য আমরা যা যা প্রসেসিং করার আমাদের যা যা নির্দেশনা সেগুলো আমরা করতেছি। বেচাকেনা বেশি হয়, রমজানের 1 মাস আগে 2 মাস আগে বেচাকেনা বেশি। পশ্চিমবঙ্গের মানে 5,000 বৃদ্ধি করা এবং পুলিশ প্রশাসন যা আছে যারা বাজারে নিরাপত্তা আছে তাদেরকে আমরা বলে দিই। ছোট বড় মিলিয়ে 5,000-এরও বেশি পাইকারি দোকান রয়েছে শেখেরচর বাবুরহাটে। সাপ্তাহিক বেচাকেনা চলে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত 4 দিন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রক্তের সম্পর্ক না থাকলেও তারা যেন একটি পরিবার। রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় পারিবারিক বন্ধনের মতোই সবাই মিলে একসঙ্গে করেন ইফতার। প্রতিদিন 182 সদস্যের জন্য করা হয় এই আয়োজন। মানুষের দান ও ট্রাস্টের অর্থায়নে চলে এতিমখানার সব কার্যক্রম। ইফতারের আগে শিশু কিশোররা জড়ো হয়েছে ডাইনিং রুমে। তাদের ভাগ করে দেয়া হচ্ছে নানা পদের খাবার। এদের কারো বাবা নেই, কারো মারা গেছে মা, আবার কারো নেই কেউই। এমন শিশু কিশোরদের আশ্রয় হয়েছে রাজধানীর আজিমপুরের সলিমুল্লাহ মুসলিম এতিমখানায়। পরিবারের সদস্যদের সঙ্গে বসে ইফতার করার সুযোগ নেই তাদের। তবে দীর্ঘদিন একসঙ্গে থেকে তৈরি হয়েছে এক নতুন বন্ধন। রক্তের সম্পর্ক ছাড়াই হয়ে উঠেছে একে অপরের ভাই বন্ধু স্বজন। সেই সম্পর্কের নিচে ঢাকা পড়েছে পরিবার না থাকার বেদনা। এখানে আসি হচ্ছে আমি 12 বছর, যে ছোট ক্লাস 5-এ ভর্তি হয়েছি এখানে। তো 2003 সালে হচ্ছে আমার বাবা মারা গেছে। আমার মা বাবার অনেক ইচ্ছা ছিল আমি অনেক ভালো পড়াশোনা করব, অনেক বড় হব, ভালো চাকরি করব। তো এই বাবা মার কথা মাথায় রেখে আজকে এই পর্যন্ত আসা। সব কিছু খুব সহজলি ইজিলি সবাই বোঝাপড়ার মাধ্যমে সঠিকভাবে সব কিছু করে নেয়, কারো ক্ষেত্রে কোনো প্রকার ঝামেলা না। এমনি বড়রা, আমাদের বড় যারা আছে তারা আমাদেরকে দেখাশোনা করে এবং আমরা আমাদের নিচে ছোট যারা তাদেরকে আমরা দেখাশোনা করি। সবাই আমাদের সবসময় সাপোর্ট করে, অন্তত আমাদের পড়ালেখার বিষয় আর মানে নিজের স্বাস্থ্য ভালো থাকার জন্য সকল বিষয়ে সবসময় তারা আমাদের সাহায্য করে। মানে যাই প্রয়োজন চাওয়ার আগে আমরা পাওয়া যাই। এখানে প্রতিদিন ইফতার আয়োজন হচ্ছে 182 জনের।
মানুষের দান ও ট্রাস্টের অর্থায়নে চলে এতিমখানার কার্যক্রম। নাম পরিচয় গোপন রেখে সহযোগিতা দিয়ে যাচ্ছেন অনেকে। ইফতার করার জন্য যে সামগ্রী সব কিছুই আমাদের এখান থেকে দেওয়া হয়। তো এই অর্থায়নটা আসে আমাদের যেই প্রাতিষ্ঠানিকভাবে যেই ডোনেশনটা হয়, দান অনুদান যারা দেয় তাদের অর্থায়ন থেকে, প্লাস হচ্ছে রোজার মাসটাকে কেন্দ্র করে দেখা যায় যে আমাদের মাঝে মাঝে হচ্ছে আমাদের দাতা থাকে। মাগরিবের আজান শুরুর সঙ্গে পরম তৃপ্তিতে ইফতার শুরু করে শিশু কিশোররা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরের প্রথম 2 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে গত বছরের চেয়ে প্রায় 13% বেশি পণ্যবাহী কন্টেইনার রপ্তানি হয়েছে। একই সময়ে কন্টেইনার বোঝাই পণ্যের আমদানি বেড়েছে প্রায় 7 ভাগ। বন্দর ব্যবহারকারীরা বলছে, রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে স্বাভাবিক হচ্ছে আমদানি রপ্তানি। চট্টগ্রাম বন্দরের তথ্য মতে চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কন্টেইনার ভর্তি মোট পণ্য আমদানি হয়েছে 2,31,094 একক, যা 2024 সালের প্রথম 2 মাসের চেয়ে 15,113 একক বেশি। একই সময়ে রপ্তানি হয়েছে 1,40,684 একক। গত বছর একই সময়ে রপ্তানি হয়েছিল 1,24,733 একক। বন্দর ব্যবহারকারীরা বলছে, রাজনৈতিক পট পরিবর্তনের পর আমদানি রপ্তানি বাণিজ্যে কিছুটা নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়, তবে সেই পরিস্থিতি কাটতে শুরু করেছে। রমজান ও ঈদকে ঘিরে আমদানি রপ্তানিতে ফিরেছে গতি। সরকারি প্রশাসন যদি ঠিকঠাক মতো কাজ করে এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের যে বান্ধব যে সমস্ত নিয়মকানুনগুলো আছে, যে সমস্ত নীতিমালাগুলো আছে, সেটা যদি আবার ঠিক করে দেয়, আশা করি এটা আস্তে আস্তে পারবে। ঈদকে টার্গেট করে যে বিশাল একটি বন্ধ পড়ে, বিশেষ করে আমাদের যারা রপ্তানিকারক, যাদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ থাকে, তো এই কারণেই আমাদের এখন রপ্তানির একটা এবং আমদানির একটা প্রবৃদ্ধি বা একটা চাপ বাড়ার আমরা একটা লক্ষণ দেখছি। আমদানি রপ্তানির ইতিবাচক ধারা সামলাতে বন্দরের প্রস্তুতি যথাযথ রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। আমাদের লোকজন 24/7 কাজ করছে এবং আমাদের বর্তমানে 18টা। এই ছিল সংবাদে। আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।